সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হয়েছে আগামীকাল জাতীয় বাজেট ঘোষণা। এই প্রসঙ্গে আসলে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার প্রসঙ্গ এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে আগামীকাল জাতীয় বাজেট ঘোষণা, এই যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, এবারে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন? ধন্যবাদ। আগামীকাল নতুন সরকারের, নতুন অর্থমন্ত্রীর নতুন বাজেট, এবং এমন একটা সময়, যেমনটি আপনি বলছিলেন, এমন একটি সময় যে বর্তমান প্রেক্ষাপট বা বাস্তবতা, এটা এমন একটা সময় বাজেটটি দিতে হচ্ছে যখন বিগত প্রথম 15 আর পরের দুই বছর, বিগত 17 বছরের অর্থনৈতিক মেরামতের যে সমস্ত কার্যক্রম চলেছে, মেরামত বলতে সবসময় ভালো মেরামত না, খারাপ মেরামতও হয়, যা চলেছে সেই প্রেক্ষাপটকে নিয়েই এই বাজেটটি দিতে হচ্ছে। এই বাজেট চটজলদি কালকে দিলেই সব সমাধান হয়ে যাবে তাও না, এটা সম্ভব না। কিন্তু একটা পথ নকশা থাকতে হবে এই বাজেটে, কেননা মানুষের প্রত্যাশা অনেক বেশি, পুরো অর্থনীতিরই প্রত্যাশা বেশি, শুধু ভোটার না, ভোটার তো সবাই। পুরো অর্থনীতির প্রত্যাশা হচ্ছে এই যে যা হয়ে গেছে গেছে, অর্থনীতির ভঙ্গুরতা যা আছে আছে, এটাতে কাটিয়ে উঠতে হবে, অর্থনীতিকে সচল করতে হবে। এবং বড় কথা, 3 বছর পরে আমার আবার গ্রাজুয়েশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 বছর এখনো টাইমটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এটা ঠিক যেটা দিস ইজ দ্য লাস্ট চান্স। আমি যদি এই ভঙ্গুর অর্থনীতি বা সম্পদ বা এগুলোর ব্যাপারগুলোতে যদি আমি কিছুটা উন্নতি না করতে পারি, টেকসইকরণ যদি না করতে পারি, তাহলে আমার ওই গ্রাজুয়েট হওয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকে আসলে খুব আশা নিয়ে আছে এবারে বাজেট নিয়ে। না, স্বাভাবিক, আশাটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক, এবং আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিকও। কেননা অর্থনীতি এমন একটা পর্যায়ে আছে, ব্যাংকে টাকা নাই, কি বলে, স্থানীয় বিনিয়োগ একদম স্থবির, এফডিআই সেই কারণে আসছে না, পুঁজিবাজার একদম আইসিইউরও বাইরে বোধহয়, তারপরে আরও অন্যান্য বিষয়। তা সুতরাং যেসব জিনিসগুলো অর্থনীতিতে পুঁজি সঞ্চর করে, পুঁজি দেয়, পুঁজি দিলেই না বিনিয়োগ হয়, বিনিয়োগ হলেই না উৎপাদন হয়, উৎপাদন হলেই না জনগণ সেইটার সুফল পায়। এই সব জায়গাগুলোতেই গিট্টু মারা আছে, অনেক ধরনের, নানান ধরনের গিট্টুগুলো খুলতে হবে। সেই জন্যই প্রত্যাশা এই যে অন্তত অর্থনীতি, আমরা চ্যালেঞ্জ হিসেবে যেটা নিশ্চয়ই কালকে যে বাজেট ঘোষিত হবে তার মূল মর্মবাণী এটাই থাকবে, সেটা হচ্ছে যে অচল অর্থনীতিকে সচল করা, অর্থনীতিতে গতিশীলতা আনা, এবং অর্থনীতিতে গতিশীলতা এনেই অন্যান্য সমস্যাগুলো, যেমন অর্থনীতি যদি গতিশীলতা আসে, চঞ্চল হয়, তাহলেই রেভিনিউ বাড়বে। অর্থনীতি অগতিশীল থেকে, অসুস্থ থেকে রেখে রেভিনিউ হবে প্রত্যাশা করা, এবং সেই রেভিনিউ হবে প্রত্যাশা করে আরও বেশি ব্যয়ের বাজেট তৈরি করা, দুটোই কিন্তু এখানে একটা সমন্বয়ের ব্যাপার দাঁড়াবে। আমাকে এমন বিনিয়োগ করতে হবে যে বিনিয়োগ থেকে আমার অর্থনীতিতে যেন সম্পদ তৈরি হয়, সুফল আসলেই আমার ওইগুলো অফসেট হবে, সমস্যাগুলো অফসেট হবে। যেমন আমি যদি এমন ম্যান পাওয়ার তৈরি করতে পারি বিনিয়োগ করে, যে ম্যান পাওয়ার আমি বিদেশে পাঠাতে পারবো এবং আমার 3 গুণ রেমিটেন্স আসবে, আমার সেই পথে হাঁটতে হবে। আমাকে কিছু কিছু একেবারে স্বল্পমেয়াদী কিছু পদক্ষেপ, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ। আগামী বছরের বাজেটটি হবে 3 মেয়াদী বাজেটেরই একটা মিশেল। সেখানে স্বল্পমেয়াদী পদক্ষেপও থাকবে, মধ্যমেয়াদী পথের পথনকশা থাকবে, আর দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা থাকবে। এটা থেকেই করেই হবে, সেই জন্যই প্রত্যাশাটা আসলে বেশি। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষের জন্য বাজেটে কি ধরনের স্বস্তি থাকা উচিত বলে মনে করেন? বর্তমান সময়ে সাধারণ জনগণ সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে, যাদের আসলে আয় কম কিন্তু ব্যয় অনেক গুণে বেড়ে গেছে, তাদের জন্য আসলে কি ধরনের স্বস্তি আছে? প্রথম পয়েন্ট হচ্ছে সমন্বয়, করা, বৈষম্য কমানো। যার বেশি পয়সা আছে সে তো বেশি টাকা দিয়ে ওই
ওই 25 টাকার ইলিশ মাছ 45 টাকায় কিনতে পারবে, সেও বাজারে যাচ্ছে। আর যার আয় কম সেও বাজারে যাচ্ছে, যে 25 টাকার ইলিশ মাছ সে তো কিনতেই পাচ্ছে না। এমন একটা ব্যবস্থা করতে হবে যে, প্রথম পয়েন্ট হবে যেটা, বৈষম্য কমানোর চেষ্টা করতে হবে। যে একজন যেন যে বাজারে যেয়ে জিনিসের দাম না বাড়াতে পারে, আর একজন যেন তার পার্চেসিং পাওয়ার এমনভাবে উন্নত করতে হবে যেন সে যেন যেয়ে ওখানে টিকতে পারে। হ্যাঁ, তো প্রথম কাজ হবে বৈষম্য কমানো, আয় বৈষম্য কমানোর চেষ্টা। 2 হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আর সরবরাহ ব্যবস্থায় এমন একটা ব্যবস্থা নিতে হবে যেন যে জিনিস যে উৎপাদন করছে সে যেন ন্যায্য মূল্য পায়, এবং তার ওই ন্যায্য মূল্যে বিক্রি করা জিনিস বা পাওয়া জিনিস ক্রেতার কাছে যেন আসে ন্যায্য মূল্যে। অর্থাৎ খুলনায় যে জিনিস 45 টাকায় বিক্রি করছে ওই লোক, ওই উৎপাদনকারী, সে তার সেই জিনিস আমার ঢাকার কাউরান বাজারে 105 টাকায় বিক্রি হবে। এখানে আমার সমন্বয় সাধনের প্রয়োজন হবে, বুঝতে হবে যে কেন 45 টাকার জিনিস ঢাকায় এসে 105 টাকা হবে। মধ্যবর্তী সত্য পথ কোথায় কি আছে সেদিকে নজর দিতে হবে। অর্থাৎ আমি বলছি সরবরাহ এবং চাহিদার ওখানে সমন্বয় করার জন্যে টাইট ব্যবস্থা নিতে হবে। এটা 2। 3 হচ্ছে যে জিনিস বাজারে যাবে সেই উৎপাদন খরচ, সেখানে আমাকে কর শুল্ক রেয়াত কমিয়ে বা যেভাবে হোক কমিয়ে ওইটা যেন বাজারে ওর সহনশীল পর্যায়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, আপনি শুল্ক কমাই দিলে তাহলে আপনার রেভিনিউ আসবে কোত্থেকে? কিন্তু এখানে দৃষ্টিভঙ্গিটা এইভাবে পাল্টাতে হবে যে আমি শুল্ক কমিয়ে যদি ক্রেতা সহজ দামে এটা পেতে পারে, তাহলে আমার 2টো উদ্দেশ্য সাধন হচ্ছে। একটা হচ্ছে ও দ্রব্যমূল্যের রেট থেকে বেঁচে গেল, আর একটা হচ্ছে ও যত কিনবে তত আমার রেভিনিউ আসবে। আমার রেভিনিউ আসতে হবে এইভাবে, আমি এখান থেকে আপফ্রন্ট নিয়ে নেব উৎপাদনকারীর কাছ থেকে, নিয়ে ও জিনিসের দাম বাড়াবে, ফলে ও কিনতে পারবে না, ফলে আমার আম যাবে ছালাও যাবে। এখানে পদ্ধতিটা সেই জন্য 3য় কাজ হচ্ছে দ্রব্যমূল্যের ব্যাপারে ওই সব পণ্যের শুল্ক এমন একটা পর্যায়ে নিয়ে, এবং সেখানে সুশাসনও দরকার। আমি শুল্ক কমাই দিলাম ঠিকই, কিন্তু উনি যদি আবার বেশি দামেই বিক্রি করেন, হ্যাঁ, সেটা লক্ষ্য রাখতে হবে। আবার একই সাথে ওই যে ভোক্তা যে জিনিস কিনছে সেখান থেকে যে ভ্যাটটা আসতেছে, সেই ভ্যাটটা যে এসে যেন আমার সরকারি কোষাগারে আসে, এখানেও যেন মধ্যস্বত্বভোগী না খেয়ে ফেলে। নতুন করে কর আরোপের সম্ভাবনা আসলে কতটা, কি মনে নতুন করছেন? কর আরোপের শুধু কর আরোপের আছে, আমি মনে করি ভ্যাট এবং শুল্ক আরোপের ব্যাপারে অবশ্যই দিতে হবে, সুষম দিতে হবে, ব্যবস্থা দিতে হবে। এই জন্য নইলে উৎপাদন ব্যবস্থা হয় যে বেসরকারি বিনিয়োগ বসে আছে, কলকারখানা বন্ধ হয়ে আছে, সেখানে কর্মসৃজন হচ্ছে না। সুতরাং বেকারত্ব অনেক হারে বেড়েছে। শুল্ক বা ভ্যাট এইসব জায়গায় একটা সুষম দিতে হবে, কিন্তু করের ব্যাপারে স্ট্রং হতে হবে। কারণ আমি ভালো করে জানি যে ইকোনমিতে বহু লোকের কর যোগ্য আয় আছে, কর দেওয়ার কথা আছে, কিন্তু সে দিচ্ছে না, নিচ্ছে না, বা নেওয়া হচ্ছে না। এখানে আবার এটাও বলি, শুধুমাত্র এই দায়িত্ব এনবিআর এর না, যে এনবিআর সবার পিছনে ঘুরে ঘুরে ধরে ধরে করদাতা বানাবে তারপরে আমি কর পাবো, এটা না। এ দায়িত্ব সকলের, সকলের। ওই বিজনেস কমিউনিটি বলি, যত সমিতি আছে, যত যারা আছে, সকলেরই। এমনকি ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তিরও, তিনি যদি একটা তার ভালো বাড়ি থাকে এবং সেই বাড়ির থেকে তিনি ভালো বাড়ি ভাড়া নিচ্ছেন, হ্যাঁ, আলিশান ওয়েতে চলাচল করছেন, কিন্তু তিনি কর দিচ্ছেন না, এই বোধটাও ওনার আসতে হবে যে আমাকে কর দিতে হবে। আমি সহস্র জনেরও একজন, কিন্তু আমাকে কর দিতে হবে। আমার কাছে ওই এনবিআর এর লোক এসে আমার ফাইল ধরে তারপরে আমার কাছে চাইবে, তাই আমি দেব, আর না দিয়ে আমি ফাঁকিতে চলে যাব। ফাঁকিতে যাওয়া মানে হচ্ছে নিজের সাথে প্রবঞ্চনা করা। এটা করদাতাকে বুঝতে হবে। রাজস্ব আদায়ে ঘাটতি থাকলে সরকার কিভাবে উন্নয়ন ব্যয় চালিয়ে যাবে, কি মনে করেন? ওই যে আবার সহজ হবে বলছি, কি? ব্যয় অর্থনীতিতে বিনিয়োগ। ব্যয়টা যদি আমি সুষমভাবে করতে পারি, সুশাসনের সাথে করতে পারি, যা যতটুকু ব্যয় করব তার থেকে আমি রেজাল্টটা যদি নিতে পারি, তাহলে আমার এই রেভিনিউ পাবার যে গ্যাপটা সেটা কিন্তু কমে আসবে। অর্থাৎ আমি 25 টাকা দিয়ে একটা রাস্তা বানাবো বলে বাজেট করলাম, এটা বিরাট অঙ্ক 25 টাকা, কিন্তু আমি যদি ওখানে এই 25 টাকাটা যদি ব্যয় সুশাসন ঠিক করে যদি করি,
অর্থাৎ 25 টাকার বালিশ 25 টাকাই যদি কিনি, তাহলে আগে যেটা 25 টাকার বালিশ 125 টাকাতে কিনে যে 100 টাকা ব্যয় করতাম অতিরিক্ত, ওইটা যদি কমাতে পারি, অর্থাৎ সুশাসনের সাথে রিটার্নটা আসবে এইরকমভাবে যদি ব্যয় করতে পারি, তাহলে আমার এই ঘাটতির ব্যাপারটা ওদিক থেকে কমে আসবে। আর এদিক থেকেও আসবেই যে যেটা আমার আদায় করার কথা, যার কাছ থেকে আদায় করার কথা সে যেন দেয়, তার কাছ থেকে যেন নেওয়া হয়। এর জন্য আইন সহজ করা, দৃষ্টিভঙ্গি পাল্টানো, যা করার এটা তার করতে হবে। এটা 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 নিজেকেও আমি মনে করি জবাবদিহির আওতায় আনতে হবে। আমি যদি কালেক্টর হই কাস্টমসের, ভাই আমারও একটা জবাবদিহির ব্যাপার থাকতে হবে যে আমি এই কাস্টম ডিউটিটা নেওয়ার নাম করে আমি ব্যবসায়ীর কাছ থেকে আবার আলাদা অতিরিক্ত তার কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছি কিনা। কারণ কস্ট অফ ডুইং বিজনেস বাড়াইলেই উনি উৎপাদন করতে পারবেন না, যাবেন না। আমরা আলোচনায় ফিরবো, তবে এ পর্যায়ে নিব একটু বিরতি। দর্শক, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবার আপনাকে জানতে চাই, এই যে এত বড় বাজেট, এই বাজেট কি জনগণের জন্য স্বস্তির বাজেট হবে নাকি শুধুই হিসাব মেলানোর বাজেট হবে, কি মনে করছেন? আমি প্রথমেই বলি, এত বড় বাজেট শব্দটা আমার মনে হয় বেশি আর এখন আলোচনা করার দরকার। কারণ বাজেটের আকার কি হচ্ছে এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক না। বাজেট একটা বাজেট, হ্যাঁ, আর বাজেট তো বড় হতেই হবে প্রতি বছরই, কারণ এটা ইনক্রিমেন্টাল হয়, বাজেট হতেই হয়। যেমন গতবার আমি যদি বলে থাকি 25 টাকা দিয়ে 4টা ডিম কিনবো, বাজেট করলাম। এবারও যদি আমি বলি আমার বাজেট 25 টাকা, এবার তো আর আমি 4টি ডিম পাবো না, 3.5টা ডিম পাবো হয়তো, হ্যাঁ। সুতরাং আমার এবারের বাজেটে 25-এর জায়গায় 30 হতে হবে, এইভাবে। সেই জন্যই বাড়ে, এটা বড় বাজেট। এখন দ্বিতীয় যে কথাটা বলা হলো, যেটা স্বস্তির বাজেট হবে না শুভঙ্করের হিসেবে শুভঙ্করী হবে, আমি মনে করি বাজেটের লক্ষ্যমাত্রা, লক্ষ্য, তার বর্ণনা, বিবরণ, ওনারা 4 মাস হয়েছে মাত্র, কিন্তু এনারা কিন্তু অনেক আগের থেকেই এদের হোমওয়ার্ক করা আছে, স্টাডি করা আছে, যেগুলো রিফ্লেকশন তাদের ওই নির্বাচনী ইশতেহারে কিন্তু আছে। তো সুতরাং ওনারাই হিসেব কিসেব কষেই বাজেটটা দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। আমি আগেও বলেছি, যেটা হচ্ছে অর্থনীতিকে সচল করার বাজেট। যেখানে ভর্তুকি লাগবে দেওয়া হবে, যেখানে শুল্ক কমানো হবে সেখানে কমাতে হবে, যেখানে কস্ট অফ ডুইং বিজনেস কমানো লাগবে, মানে যাতে বেসরকারি খাত যাতে মূল ধারায় ফিরে আসতে পারে, ব্যবসায় ফিরে আসতে পারে। যেমন পুরনো ওই কি বলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর সচল করার জন্য এটা ব্যবস্থা থাকবে। কোনো কোনো বিশেষ খাতে দেখা যাচ্ছে যে এটা বেশি করে একটা প্রণোদনা দেওয়ার প্রয়োজন হবে, সেগুলো দেওয়া হবে। মূল লক্ষ্য থাকবে লেট দি ইকোনমি বি ভাইভার, ও ইয়ে হোক, অ্যাক্টিভ হোক। অ্যাক্টিভ হলেই তখন কর্মসৃজন হবে, প্রত্যেকের কাছে একটা পার্চেজিং পাওয়ার বাড়বে, এবং এমন শুল্ক বা কর কাঠামো এমনভাবে করতে হবে যাতে ওই আয় বৈষম্যটা কমে যায়। অর্থনীতি যে বৈষম্য থাকে, মূল্যস্ফীতির, মুদ্রাস্ফীতির বা দ্রব্যমূল্য বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু আয় বৈষম্য। যার পয়সা আছে সে বেশি দামে কেনে, যার পয়সা নেই সে কিনতে পারে না, হ্যাঁ। তো সুতরাং ওই বৈষম্য কমানোর পদক্ষেপগুলো এখানে থাকবে, থাকলেই এবং যদি সত্যি সেটা বাস্তবায়ন করা যায়, তাহলে এটা আর শুভঙ্করের ফাঁকি শব্দটা হবে না। শুভঙ্করের ফাঁকি অতীতেও বহুবার হয়েছে গেছে, তাই, হ্যাঁ। যেমন উন্নয়নের নামে বলা হয়েছে যে আমি এবার 1 লক্ষ কোটি টাকার বাজেট বাড়ালাম। তা এখন যদি আমি হিসেব করে দেখি 1 লক্ষ কোটি টাকা কিভাবে বেড়েছে, ওই 25 টাকার বালিশ 125 টাকার হিসাব দেখিয়ে, বা যে প্রকল্প আমার 3 বছরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমি 3 বছরে উপকারিতাটা পাইতাম 3 বছরের পরে, সেই প্রকল্প আমি বাড়িয়ে 12 বছর করেছি, এবং এই 12 বছরে নিশ্চয়ই জিনিসপত্রের দামও বেড়েছে। এবং সবচেয়ে বড় কথা, 12 বছর আগে, অর্থাৎ 12 থেকে 3 বাদ দিলে 9 বছর আগে যদি আমার এই রাস্তাটা তৈরি হতো, তাহলে আমি বহু পণ্য ব্যবহার করতে পারতাম, হ্যাঁ। অর্থাৎ এই যে সময় বাড়িয়ে যে টাকা ব্যয় করা, বেশি করা, এর তো উপযোগিতাটা আসে নাই। বা এইরকম বাজেট বাড়িয়ে দিলাম না যে সমস্ত স্কুল টিচারকে, এমপিও ভুক্ত তাদেরকে ফুল বেতন দিয়ে দিলাম, কিন্তু উনি পড়াচ্ছেন কিনা, উনি হয়তো একটা সাবজেক্টের আমি একটা টিচারের দিলাম, দেওয়া গেল তার ছাত্র মাত্র 3 জন। আমি এই হিসেব যদি না কষি, আমি যদি দেখি যে আমি হাসপাতালেও বরাদ্দ বাড়িয়ে দিলাম,
মেশিন কিনে দিলাম, সেই মেশিন উনি খুললেন না, সেই মেশিন উনি ব্যবহার করলেন না, কিংবা ওই রুগীকেই আবার উনি আলাদা করে ক্লিনিকে যেতে বললেন, অর্থাৎ ওই লোকের পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে রুগীর। এইগুলো যদি সমন্বয় করা যায় বা হয়, তাহলে এটা যথাযথ হিসেবে বাজার। জিনিসটা সহজ না, কিন্তু ভাই একদিনই হবে একথাও মনে করা যাবে না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। রাজস্ব আদায় এনবিআর এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি রয়েছে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমির সক্রিয়তা, সচলতা। কারণ ইকোনমির যেমন ব্যাংকিং খাতের থেকে কোনো রেভিনিউ আসবে না, আসতেছে না। ও বন্ধ কারখানার থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না। ও অন্য অন্য জায়গায় যে দ্রব্যমূল্যের যে কষাঘাত, আর ওর যদি পার্চেসিং পাওয়ার ঠিক না থাকে তাহলে তো ভ্যাট বা এগুলো আসবে না। আমদানি রপ্তানি বলতে গেলে অনেকটা সংকুচিত হয়ে আছে, সুতরাং এখান থেকে শুল্ক আসবে না। সুতরাং এইটাই চ্যালেঞ্জ, যে ইকোনমি যতক্ষণ না রোল করবে, রোটেট করবে, সক্রিয় হবে, ততটা সেইটাই এনবিআর এর প্রথম চ্যালেঞ্জ, এটাই থাকবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে এনবিআর এমন একটা সিস্টেমের ভিতরে পড়ে গেছে, সবাই এই রাজস্বের জন্যে এনবিআরকে দায়ী করে, কিন্তু রাজস্বের কিন্তু আরও অনেক উপায় আছে। যেমন নন ট্যাক্স রেভিনিউ আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। রেভিনিউ কিন্তু ট্যাক্স না, ট্যাক্স বেস না, ফি বা ফাইন বা ইত্যাদি ইত্যাদি। এটা তারপর আছে নন এনবিআর রেভিনিউ আছে আরেকটা, এনবিআর করে না কিন্তু সেটা করে, যেমন জেলা প্রশাসন করে বা আর অন্যান্য ওই জ্বালানি বিভাগ করে, ওই ভূমি রেজিস্ট্রেশন করে, এরা ওটা, এদেরকেও ধরতে হবে। শুধুমাত্র এনবিআর কিন্তু মূল রাজস্বের রেভিনিউ, রাজস্বের টোটাল রাজস্বের প্যাকেটের ওর হচ্ছে 73, 74 বা 75, বড়দের কখনো কখনো 80% বলা যায়। বাকি 20% অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউ বা নন ইয়েগুলো, সেখানেও বাড়তে হবে, সেখানেও বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের সেক্টর কর্পোরেশন কাছে এনবিআর এর বহু টাকা পাওনা রয়েছে, যে সে করের টাকা বিদ্যুৎ বিলের থেকে আপনার কাছ থেকে কর নিয়েছে ঠিকই, কিন্তু সেটা এনবিআরকে সে ফেরত দেয়নি। ও সিটি কর্পোরেশন বিভিন্ন বাড়ির কাছ থেকে হোল্ডিং ট্যাক্স নিচ্ছে, সেইটা দিয়ে সে যদি তার খরচটা মিটাতে পারে বা ভালোভাবে পারে, কিন্তু তারপরেও সে তো সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ ওই টাকাটা গায়েব হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক সেক্টর কর্পোরেশন প্রচুর আয় করছে, করে করে নিজে নিজে এফডিআর রেখে দিচ্ছে। মনে আছে বছর 2-3 আগে কিন্তু একটা আইন করা হয়েছিল যে এফডিআর করে রাখতে পারবে না, তুমি টাকা ফাইন্যান্সকে ফেরত দাও, দেয় না। তাই এই যে ব্যাপারটা, আমি অর্থাৎ বলতে চাচ্ছি বাকি 20%, আমি 20 ধরি, এনবিআর যদি 80 হয়, 20%-এরও সুশাসন দরকার হবে। সেখান থেকে টাকা আটকি আছে, সে টাকাগুলো আসতে হবে। তাহলে আমার রেভিনিউয়ের, এটা আমি যখন বলতেছি রাজস্ব বাজেট বলছি, সেটা মানে শুধুমাত্র এনবিআর না, কিন্তু অন্যগুলো। তো সেই সব দিকে দেখভাল করতে হবে, করলেই আমি মনে করি এখানে একটা সুশাসন। দ্বিতীয় কারণটা যেটা বললাম, প্রথমটা হচ্ছে অর্থনীতি হতে হবে, এটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে তার সুশাসন, যার যেখানে টাকা পাও না, যেমন কর ফাঁকিবাজ, কর ফাঁকি দিয়ে যাচ্ছে, এই কথা যখন আমি বলি, বুঝতে হবে ওর ফাঁকি দেওয়ার সুযোগটা কে দিয়েছে, কেন দিয়েছেন, আপনি কেন ধরেননি, কেন আপনি যখন বলছেন, অন্য সবাই বলছেন যে আমি ইলেকশনে আমার সম্পদ এত, তা আপনি এনবিআর সেটা কি মিলাইছেন, দেখছেন? আপনার তো এর পিছনে থাকা দরকার। আপনি এই সব বড় বড় কর ফাঁকিবাজকে ধরার জন্য আপনার সময় নষ্ট করবেন না, ওই ছোট ছোট করদাতাদের ওই অডিট ফাইল, তারপরে ওর পিছনে করা, যেমন ওই যে আমাদের কর সীমা, যেমন ওই যে বলছে না 3 লাখের জায়গায় 375 করা হচ্ছে, এখন মাত্র 25 বাড়তেছে। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। টাইম গো। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।